আমরা এখন রয়েছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দুর্গাপুর এলাকাতে। আমার ঠিক পিছনেই যে জলাশয়টি দেখতে পাচ্ছেন, জলাশয় এবং জলাশয় ভরাট করে জলাশয়ের কিছু অংশ আসলে ভরাট করা হয়েছে। আমাদের কাছে আসলে অভিযোগ করেছিল কয়েকটি পরিবার যে মূলত দীর্ঘদিনের এই জমিটি নিয়ে আসলে একটা বিবাদ চলছে, মামলা চলছে। সেটি স্থানীয় আদালত সমাপ্ত করে আসলে এইগুলো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়েছে। আমাদের কাছে আসলে তথ্য রয়েছে যে আপনার বর্তমানে এই জমিটি আসলেই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে একটি স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। এখানে কোনো ধরনের আসলে এই জমিগুলো ব্যবহার করা যাবে না যতদিন পর্যন্ত মামলাটি নিষ্পত্তি হয়। আপনার মাধ্যমে আসলে একটু জানিয়ে রাখতে চাই যে মামলাটি সিভিল পিটিশন লিভ টু আপিল নাম্বার 2027/2014 14/12/2016 তারিখে লিভ গ্রান্ট হয় আপিলেট ডিভিশনে, এবং লিভ গ্রান্ট হয়ে সিভিল আপিল নাম্বারটি, যেটি নাম্বার হচ্ছে 42/2017-তে রূপান্তরিত হয়। এবং একটি নির্দেশনা আমরা আসলে দেখেছিলাম যে যেখানে আসলে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসলেই এই জমিতে, এখানে প্রায় 1 একর 23 শতক সম্পদ রয়েছে, জমি রয়েছে। এই জমিতে আসলেই কোনো ধরনের কোনো কাজ করা আসলে যাবে না। এই মূলত 40-42টি পরিবারের পক্ষ থেকে অভিযোগ এসেছে মুন্সি মাহমুদ হোসেন মানু, মুন্সি মহসিন আলী, মুন্সি আসাদুর রহমান নয়ন এবং মুন্সি চয়ন এবং নয়নের পিতা মুন্সি মাহমুদ হোসেন মানু, এদের বিরুদ্ধে আসলে অভিযোগটি দায়ের করেছে ভুক্তভোগীদের ভাষ্যমতে আসলেই দীর্ঘদিন ধরে যেহেতু মামলা চলছে এবং এই মামলা চলমান অবস্থায় যেন আসলে কেউ কোনো ধরনের এই জমিটি আসলে কোনোভাবে ব্যবহার না করে, নিষ্পত্তি হওয়ার পরে যেন ব্যবহার করে। তারা আশঙ্কার কথা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের মতো আসলে এই জায়গায় নির্দেশনা যারা অমান্য করে সেক্ষেত্রে আসলে তারা কতটুকু নিরাপদ। আমরা আসলে ভুক্তভোগীদের সাথে কথা বলবো। ভুক্তভোগীরা যে অভিযোগ করেছিল আসলেই তাদের মুখ থেকে আসলে শোনার চেষ্টা করব। এবং পার্শ্ববর্তী আসলে যে জমিটা আসলে ভরাট করেছে, আমরা শুনেছি যে 1 একর 23 শতক জমির মধ্যে 14 শতক জমি ভরাট করেছে এই মাহমুদ হোসেন মানু সাহেব। আমার সাথে এখন যিনি রয়েছেন উনি আসলেই এই বর্তমানে এই ঘটনার আসলেই অভিযোগকারী। আপনার নাম পরিচয় একটু বলবেন? আমার নাম মোহাম্মদ তারিক হোসেন, আমার বড় ভাই বাদী, তার নাম মুন্সি শামসুর রহমান আরিফ। আপনাদের অভিযোগ? আমাদের অভিযোগ মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 4 জন জাস্টিস সমন্বিত অ্যাপিলেট ডিভিশনের রায়, এখানে স্ট্যাটাস কো জারি করা আছে পার্মানেন্ট। অ্যাপিল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থানে কোনো ভরাট, কোনো নির্মাণ, আমরা উভয় পক্ষের কেউ এখানে আসতে পারবো না। কিন্তু উনি একজন বলে মুক্তিযোদ্ধা, তার সাইনবোর্ড এখানে দেওয়া আছে। একজন মুক্তিযোদ্ধা সে কোন পেশি শক্তি বলে, কিভাবে এই মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের অ্যাপিলেট ডিভিশনের রায় উনি অমান্য করে এই জায়গা ভরাট এবং নির্মাণ করার চেষ্টা করতেছে, ভরাট করছে কোন শক্তিতে আমি জানি না। যে লোক এই মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায় সুপ্রিম কোর্ট মানে না, আমরা শঙ্কিত। আমরা এখানে অনেকগুলি পরিবারের সাথে জড়িত, যিনি আইনকে মানে না, সুপ্রিম কোর্টকে মানে না, সে ভদ্রলোক আমাদের যে কোনো ধরনের ক্ষতি। উনি বলছিলেন যে হাইকোর্টের ওদের একটা রায় রয়েছে। হাইকোর্ট আমার জানা মতে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের রায়ের পরে যদি হাইকোর্টের কোনো কাগজ এই বাংলাদেশে গ্রান্ট হয়, তাহলে দেশে সুপ্রিম কোর্ট বলে কোনো আদালত থাকে না। আমি আমার জ্ঞানে যতটুকু জানি, আইন বিভাগ যেটা বলে। আপনাদের এই মামলা চলছে কতদিন? আমার আনুমানিক 30-35 বছর। আমার ফাদার, আমার ফুফু, আমার কাকা, আমরা প্রায় 42-43 পরিবার এর সঙ্গে জড়িত। এই 43 পরিবারে আমরা শঙ্কিত, আমরা সাফার করতেছি। এর মধ্যে আমাদের চাচাতো ভাইরা আছে, তারাও বিষয়টা অবগত। কিন্তু কোন পেশি শক্তি বলে, তাদের কাছে তো আমরা নিরাপদ না। আমরা আদৌ, যে লোক মহামান্য সুপ্রিম কোর্টকে মানে না, সে এই রায় অ্যাপিলেট ডিভিশনের রায় মানে না। মামলাটা যখন শুরু হয়েছে তখন তো লোয়ার কোর্টে মামলাটা ছিল। হ্যাঁ, আমরা আপনার জজ কোর্টে আমরা জিতছি, আমাদের পক্ষে রায়ের কাগজ আছে। আমরা জজ কোর্টে রায় পাইছি, তারা জানে, তারা অবগত। তারা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে গেছে। হাইকোর্ট যাওয়ার পরে এই মামলাটা তারা চেষ্টা করছে নিম্ন আদালতে নিয়ে আসার জন্য। তারা এটা নিয়ে আসছে বায়েস্ট করে, যেভাবেই হোক তারা আনছে। পরে আমরা নিম্ন আদালতে মামলা না নিয়ে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল টু অ্যাপিল গ্রান্ট করে, এবং এখানে 4 জন জাস্টিস, আপনার M.A. ওয়াহাব মিয়া, M.A. সুলতানা, ইমাম আলী, মোহাম্মদ নাজিমুল হক, 4 জন জাস্টিস সমন্বয়ে বেঞ্চ
এই রায় হয় যে অ্যাপিল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্মানেন্ট স্ট্যাটাস কো জারি। এই মামলা যতদিন নিষ্পত্তি না হবে ততদিন দুই পক্ষের কেউ এখানে আসতে পারবে এখানে না। স্থপ এই যে আপনার যে পুকুরটি মানে জলাকারটি ভরাট করছে এটা- এটা কতদিন আগে? এটা আপনার গত 14 তারিখ থেকে শুরু করছে, এই গত মাসে গত মাসে। গত মাসের 14 তারিখ থেকে শুরু করছে। রানিং মাসে গত মাসের 14 তারিখ থেকে আমরা থানায় অভিযোগ করি। থানায় অভিযোগ করার পরে পুলিশ রাত্রি এসে একবার বাধা দেয়, এরপরে তারা আবার কার্যক্রম শুরু করে। এরপরে আমি ওসি সাহেব আমাদের থানা ইনচার্জ মহোদয়কে আমি মোবাইলে যোগাযোগ করি। উনি তৃতীয়বার ধরার পরে সে আমাকে বলে তাদের পক্ষে রায় আছে। আমি তাকে অবগত করি যে আমাদের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের রায় অ্যাপিল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে স্ট্যাটাস কো জারি করা আছে, স্থিতি অবস্থায় থাকবে। এরপরে ওনার কাছে আমি এই সুপ্রিম কোর্টের এই আদেশের কপি তার কাছে পৌঁছাই। তিনি বলে যে এটা তো আসলে সিভিল ম্যাটার, আপনারা নিজেরা বসে। আমি বললাম এখানে তো বসার কিছু নাই। মানে এটা কে বলেছিল? এটা থানা ইনচার্জ অফিসার ইনচার্জ কুমারখালী অফিসার ইনচার্জ মহোদয়। এরপরে আমি এই অনুলিপি সহ আমাদের এসপি মহোদয়ের অফিসে একটা কপি দিয়ে আসি, উপমহাপরিচালক খুলনা রেঞ্জ বাংলাদেশ পুলিশ, তাকে অনুলিপি সহকারে আমি ডিআইজিকে বরাবর জি দিয়েছে। তার অফিসে আমি এসপি মহোদয়ের অফিসে পৌঁছায় দিয়ে আসি। কিন্তু এখন আমরা শঙ্কিত, যিনি নিজে মুক্তিযোদ্ধা দাবি করতেছে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের আদেশকে অস্বীকার করতেছে, অমান্য করতেছে। অবমাননা করতেছে। তাহলে সে কোন পেশি শক্তি বলে, কাকে বায়েস্ট করে সে এই মামলা করা সুপ্রিম কোর্টের রায় বিরোধিতা করে সে এখানে এই জায়গা নির্মাণ বিল্ডিং করবে, জায়গা ভরতেছে। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা এর সুষ্ঠু বিচার এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে এইটার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার কামনা করি। আমাদের সাথে কয়েকজন ভুক্তভোগী রয়েছে, আমরা আরেকজনের সাথে কথা বলবো। ভাই আপনার নামটা একটু বলবেন? আর্য। আপনি তো এই জমির মালিক নাকি? হ্যাঁ, আমার মালিক মানে আমার বর্তমানে এখানে ওয়ারের সূত্রে আমি মালিক আর কি। আচ্ছা আচ্ছা, মানে একটু বলবেন যে আসলে কি অবস্থা? একজন তো আপনাদের অভিযোগ করলেই। হ্যাঁ, উনি আমার ছোট ভাই, উনি এখানকার সম্পৃক্ততা আছে, আমরা একটু দূরে রাখি, অংশীদার রাখি। তো আমাদের সম্পৃক্ততা আছে 35 বছর যাবত এখানে আমরা এই কেস নিয়ে ঝোলাঝুলি করতে। আমার আব্বা একজন পুলিশ সুবেদার ছিল আর কি, উনি জেল ডিপার্টমেন্টে ছিল। উনি তার সর্বস্ব যে এই কেস লড়ে টাকা পয়সা শেষ করে দিয়ে গেছে। এরপরে আমার এখানকার হীরা ফুপু আছে, সেও, এবং আমরা শেষ পর্যন্ত এসে টাকা পয়সা খরচ করেছি। এ পর্যন্ত চলতেছে। আমরা আসলে কোনো বিচার পাচ্ছি না, আমরা ভয়ভীতিতে থাকি। তারা এখানে আছে তাদের ক্ষমতা বলে এই যে মাটি টাটি ফেলাইছে, এগুলো যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে, যেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ এখানে আসতে পারবে না। আমরা ভদ্রভাবে থাকি, আইনকে শ্রদ্ধা করি, আমরা এখানে কেউ আসি না, আমরা কোর্টের আশায় আসি আর কি। কিন্তু এখন তারা কোন ক্ষমতা বলে কীভাবে এখানে মাটি টাটি ফেলে কী করতেছে আমরা এটা টোটালি বুঝতে পারতেছি না। এটা আমরা একটা সৎ বিচার চাচ্ছি আর কি। প্রধানমন্ত্রীর ইস্যুতেও আমরা সৎ বিচার চাচ্ছি যে সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে সেটার এগেনস্টে তারা উল্টাপাল্টা করে তারা ক্ষমতা শক্তি খাটাচ্ছে। একটা বিষয় আসলে আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এতদিন যেহেতু আপনি বলছেন 30-35 বছর ধরে মামলা চলছে, তো এতদিন আসলে ভরাট করলো না, হঠাৎ করে ভরাটের তাকে কিভাবে, কি জন্য? হয়তো বা তারা কোনোভাবে কোনো লাইন বাট্টা করে, ক্ষমতা বলে কোনো লাইন বাট্টা করে যে আমরা একটু দুর্বল, আমরা কোঠের আশায় আছি, আমরা তো শক্তি খাটাচ্ছি না। ওরা আমাদের দুর্বল দেখে তারা হয়তো দেখা গেছে কোনো শক্তি খাটায়, ঠিক আছে ভরাট করো, আমরা দেখতেছি কী আছে, হয়তো তারা কোনো শক্তি পাইছে আর কি। এছাড়া তো কোনো কিছু বলতে পারতেছে না। ভুক্তভোগী আরও কয়েকটি পরিবারের সাথে একটু কথা বলি। এখানে আমার সাথে এখানে আরেকজন রয়েছেন ভুক্তভোগী। আপনার সাথে আসসালামু আলাইকুম। আপনার নামটা? আমার নাম শামসুর রহমান আরিফ। আরিফ সাহেব, হ্যাঁ, আপনি কি মামলার বাদী? হ্যাঁ, আমি মামলার বাদী এখন বর্তমানে। হ্যাঁ, মানে আমার আব্বা মৃত্যুর পরে এই হয়েছিল, আমার নাম দিয়ে রাখছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার মামলাটা যেহেতু আপনি পরিচালনা করছেন, একটু বলবেন এটা কতদিন আগের মামলা? এই যে বললাম 35 থেকে 36 বছর আগেকার মামলা। আমার আব্বা মারা গেছে, ফুপু মারা গেছে, আরও চাচারা মারা গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে যে অংশ আছে আপনার, বুঝতে পারলাম, এই জন্যই এই যাতে সুন্দর সুষ্ঠু বিচার চাই বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে। না, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ওনারা যে স্থাপনাটা করুন, ওনারা দাবি করছেন যে হাইকোর্টের একটা রায় রয়েছে, হাইকোর্টের একটা রায় আছে, ওই রায়ের কপিটা ওনারা দেখাক, আমরা তো দেখি নাই, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম।
আপনারা হনে বাড়ি করেছেন, আপনারা হনে কাজ কোনো করেছেন। রকম কোনো ইয়ে না, এটা চরম আশ্চর্য। কোনো রকম কোনো ইয়ে নাই। সবারই তাহলে এখানে তো আমার দাদারা তো 4 ভাই। রেকর্ডে কি আপনাদের নাম রয়েছে? হ্যাঁ, ওই যে আপনার সেই আগেকার রেকর্ডটার পরে রেকর্ডে নাম আছে, ও, এই সূত্রে আপনার মামলা এই করেছেন। সূত্রে মামলা। এই যে এখন কি অবস্থা, মামলার কি অবস্থা? এখন মামলার এই অবস্থা আপনার জজ কোর্টে রায় হয়েছে, তারপরে আপনার হাইকোর্টে আপিল করেছিল, আপিল করার পরে ওখানে রায় হলো না, আসলো নিম্ন আদালতে, নিম্ন আদালতের পরে হয়তো আমার ফুবু গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যদি আপনার ওই আপিল যদি গ্রহণ না হয় তাহলে কি আমরা কথা বলতে পারি, কিন্তু এখন টাকা নিষ্ঠাটার সমস্ত কিছু আছে, কিন্তু এরা বলে ভুয়া। আপনার সামনেই বললো না, বলেন যে মিথ্যা বলতেছি আমি, ঠিক আছে। তাহলে এখন আসলে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে বন্টন সুন্দরভাবে হোক, আপনি আপনার মতো শিক্ষিত। যে যদি উপর লেভেলের ইয়ে যদি না হয় তাহলে ঘটনা হচ্ছে যে আমরা যদি পাবো, ওরা পাইলে পাবে, তখন তারা তা খুঁজে করবে। মানে মূলত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা আসলে চাচ্ছেন যে একটা স্থিতি অবস্থা থাকবে। অবশ্যই এটা কি সুন্দর কথা না অসুন্দর কথা? আপনার ভাই বলছিলেন, এখানে কয়েকজন অভিযোগকারী বলছিলেন যে তারা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছে এই কারণে। কারা? আপনার ভাই এবং আপনারা যারা আছেন। হ্যাঁ, নিরাপত্তা মানে তারা দেখতেছে না কি ব্যবহারটা করতেছে আপনাদের সামনে, আপনাদের আনছি, আপনাদের সাথে যে কথাটা বলতেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এইখানে মূলত আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ, এই পরিবারটি অভিযোগ করেছে, তাদেরই এই মাহমুদ হোসেন মানু সাহেবের ছেলে রয়েছেন। ওনার নাম যত সম্ভব ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তুমি যাওয়া পারো, সমস্যা নাই। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমি চয়ন, বেশি দূরে না কিন্তু। না, আমি যে ওনার কাগজটা দেখলাম, চয়ন ভাই, আমি যে কাগজটা ওনার দেখলাম, যে সেখানে দেখলাম যে আপনার সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা রয়েছে, আপনার একটা স্থিতি অবস্থা রয়েছে। এখন সুপ্রিম কোর্ট যেখানে আসলে একটা সিদ্ধান্ত দিয়েছে, রায় দিয়েছে, এটা স্থিতি অবস্থা থাকার জন্য, সেখানে তো আসলে হাইকোর্ট আসলে গ্রান্ট হয় না। না না, অবশ্যই হয় না। এখন ব্যাপার হচ্ছে কি শুনেন, যখন আমার হাইকোর্টের রায় আছে, রায়ের উপর বেসিস করে আমি বললাম। না, আমি বলছি যেহেতু আপনি অলরেডি সুপ্রিম কোর্টের একটা রায় আপনি যেহেতু নিজে বলছেন, এরপরে এটা আসছিল না ভাইজান, তখন এটা আসেনি। আমি রায়ের উপর বেসিস করে এই কাজটা করলাম। এখন যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় আসে, কাজ তো আমার স্থগিত করতে আমি বাধ্য। এখন বিষয় হচ্ছে যদি আপনার রায় বিষয়টা সত্যি হয়, যে রায় আসে, সেই ক্ষেত্রে আপনারা যা করেছেন, হ্যাঁ, এটা কি অন্যায় হলো হবে কিনা তখন? না না, এই আপনি যদি এইটা করে থাকেন, সুপ্রিম কোর্টের আদেশ আসার আগ দিয়ে আমি এই কাজটা করেছি। এখন যদি আদেশ সুপ্রিম কোর্ট থেকে চলে আসে, এখানে আমার কাজ থামাই দিতে আমি বাধ্য। আমি বলছি যদি আপনার কাজের আগে যদি রাইট হয়, নির্দেশনাটা হয়। কাজের আগে নির্দেশনা কোনো ছিল না। মানে আপনি তো নিজেই না, না, জানেন, এই ধরনের- আপনি তো নিজেই না, না, জানেন অবশ্যই সুপ্রিম জানি। কোর্টের নির্দেশনা আছে। না না না, সুপ্রিম কোর্টের যে নির্দেশনা ছিল আপনি তো না, নিজেই জানেন না। আমি বলছি ভাই সুপ্রিম কোর্টের কোনো নির্দেশনা না, ছিল আমি না। বলছি সুপ্রিম কোর্টে আপনি নিজে যখন এটা বললেন যে- বিষয় সম্পর্কে আমার যারা আপনাদেরকে এখানে বলছে তাদের সাথে আমি আমি বললাম নিজে যে সাক্ষাৎ সুপ্রিম করছি। কোর্টের নির্দেশনা যেহেতু আপনি ভাই, জানেন শুনেন, না। আমার সত্য একটা ঘটনা শুনেন। ওখানে আরিফ ভাই আছে, তার সাথে সাক্ষাৎ করছি, তার সাথেও সাক্ষাৎ করছি। তারা বলছে আমাকে একটাই, যে অবশ্যই আমিও যেমন সবসময় আইনের প্রতি শ্রদ্ধা দেখাই বলি, আমি যতটুকুই কাজ করছিলাম এরপরেও যদি কোনো নিষেধাজ্ঞা চলে আসে, যদি অবশ্যই- পূর্বে নিষেধাজ্ঞা যদি পূর্বে হয়, সেক্ষেত্রে আপনার কি এটাকে আপনি কি আইন লঙ্ঘন অবশ্যই করবেন? অবশ্যই অবশ্যই আইন লঙ্ঘনকারী কাজ করে ফেলেছে, এটা তো আমার মানতেই হবে। যদি এটা সুপ্রিম কোর্টকে আমি লঙ্ঘন করে থাকি, তাহলে আমি একটা ব্যাপক অপরাধ করছি। আচ্ছা, সেটা তো আমার হাতে কোনো কাগজ ছিল না। যখন ছিল না, আমি হাইকোর্টের রায়ের কাগজ দেখিয়ে কিন্তু এটা না, আপনি তো সার্বিকভাবে হাইকোর্টের আমি কাগজটা নিয়ে থানা আসতে থেকে চাইলেন। আমি থানা থেকে আমি সার্বিক জায়গা থেকে অনুমতি নিয়ে পরবর্তীতে কাজে লাগাইছি। কি যে আমি যেমন হাইকোর্টের ওনারা রায়ের আপনার উপরে- সুপ্রিম কোর্টের হ্যাঁ, অ্যাপিলেট হ্যাঁ, ডিভিশনের অবশ্যই, অবশ্যই কাগজটা দেখাবো ভাই। দেখাচ্ছিলেন। আমি কিন্তু এটা ভুয়া কথা বলছি না, আমি দুইটা মিথ্যা কথা বলার কখনোই চেষ্টা করি না। আমি পারতপক্ষে সত্য কথা বলার চেষ্টা করি এবং সব কিছুর প্রতি শ্রদ্ধা দেখায় নত স্বীকার হয়ে চলার চেষ্টা করি। হ্যাঁ, জি, ধন্যবাদ। এতক্ষণ আসলে আমরা আচ্ছা, আমি ওইটা জমি তো জমার নিয়ে আসবো ভাই। জমিজমার বিরোধ নিয়ে আসলে যে কথা বলছিলাম, ভুক্তভোগী পরিবারসমূহ এবং যাদের বিরুদ্ধে আসলে অভিযোগ, সেই পরিবারের একজন সদস্যের সাথে কথা বলছিলাম কুমারখালী থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ।